আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব রাইট ফ্রম ভার্বের পার্ট 1 নিয়ে। তো রাইট ফ্রম ভার্ব হচ্ছে ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো অনেকেই ভুল করে থাকি, আসলে না বুঝে, এবং অনেক সময় সঠিকভাবে না বুঝতে পারলে বা বাক্যটা কমপ্লিট করা সম্ভব হয় না। তো আজকে আমরা শুরু করব ইংরেজি ব্যাকরণের ভার্বালস বলতে আসলে কিছু শব্দ বোঝায় যেগুলো দেখতে ভার্বের, মানে আসলে রাইট ফ্রম ভার্বের কয়েকটা পার্ট করেছি আমি নিয়ম দিয়ে, টেন্স দিয়ে, যা যা লাগবে আর কি, তো রাইট ফ্রম ভার্বের সঠিক করতে। তো সেক্ষেত্রে আমরা একটু প্রথমে আসবো ভার্বাল নিয়ে। ভার্বাল বলতে এমন কিছু শব্দ বোঝায় যা দেখতে ভার্বের ক্রিয়ার মতো এবং ভার্বটি তৈরি হয় এবং কিছু শব্দ তার থেকে তৈরি করে কিছু বিশেষ নাউন বা অ্যাডজেক্টিভ বা ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহৃত করে। সহজ কথায় বললে দেখা যায় যে ক্রিয়াপদের মতো বাক্যে এদের ভূমিকা ও অন্য পদের মতোই। ইংরেজিতে ভার্বালস প্রধানত 3 প্রকার। সহজ উদাহরণ আলোচনা করা হলো জেরান্ড। জেরান্ড হচ্ছে যখন কোনো ভার্ব এর শেষে আইএনজি যুক্ত হয়, সেটি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে, তখন তাকে জেরান্ড বলে। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউন এবং ভার্বের কাজ করে তখন জেরান্ড। এটি সাধারণত কোনো নামের কাজের নাম বোঝায়, যেমন ভার্ব প্লাস আইএনজি নাউন। উদাহরণ এখানে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। এই সুইমিং এখানে সুইমিং শব্দটি সাঁতার কাটা ভার্ব থেকে এসেছে, কিন্তু এটি সাবজেক্ট বা নাউন হিসেবে কাজ করছে। ইংরেজি ব্যাকরণে জেরান্ড ভার্ব প্লাস আইএনজি বাক্য মূলত একটি নাউন বিশেষ্য হিসেবে কাজ করে। যেহেতু এটি একটি নাউন, তাই এটি একটি বাক্যে নাউন যেভাবে বিভিন্ন জায়গায় বসতে পারে, জেরান্ড ও ঠিক সেই সব জায়গায় বসতে পারে। নিচে জেরান্ডের প্রধান 5টি সহজ ব্যবহার দেওয়া গেল। যখন আমরা বলছি বাক্যের সাবজেক্টের কর্তা হিসেবে, যখন কোনো বাক্যে নাম দিয়ে বাক্য শুরু হয়, যেমন জেরান্ড বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসে। তারপর এখানে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ বা সাঁতার একটি ভালো ব্যায়াম। স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি। এখানে সুইমিং এবং স্মোকিং কোনো কাজ বোঝাচ্ছে না, বরং কাজের নাম বোঝাচ্ছে। এখন আমরা 2 নম্বরে যদি যাই, কি আছে যে বাক্যের অবজেক্ট বা কর্ম হিসেবে কোনো নির্দিষ্ট ভার্ব, যেমন লাভ, লাইক, লাভ, এনজয়, হেট, স্টপ, ফিনিশ, মাইন্ড, অ্যাভয়েড এর পরে সরাসরি অবজেক্ট হিসেবে জিরান বসে। আই এনজয় রিডিং বুকস, আমি বই পড়া উপভোগ করি। আই স্টপ টকিং, আমি কথা বলা বন্ধ, সে কথা বলা বন্ধ করলো। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, আপনি কি দয়া করে জানালাটা খুলবেন। তাহলে এখানে আমরা দেখলাম যে সবই অবজেক্ট হিসেবে এখানে বাক্যে বসাইছি। 3 নম্বর আছে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। ইংরেজি গ্রামার একটা অন্যতম নিয়ম হলো প্রিপোজিশন। এখানে যেমন ইন, অন, অ্যাট, অফ, ফর, ফ্রম, বাই, উইথ, অ্যাবাউট, আফটার, বিফোর ইত্যাদির পর ঠিক পরে কোনো ভার্ব বসলে তার সাথে অবশ্যই আইএনজি যুক্ত হয়ে জিরান্ট হয়ে যায়। থ্যাংক ইউ ফর ইয়োর কামিং, আসার জন্য ধন্যবাদ। হি ইজ গুড অ্যাট পেইন্টিং, সে ছবি আঁকায় দক্ষ। শি লেফট উইদাউট সেইং এনিথিং, সে কিছু না বলেই চলে গেল। সাবজেক্ট কমপ্লিমেন্ট পরিবেশ হিসেবে বাক্যের সাবজেক্ট হিসেবে আসলে কি বা কেমন তা স্পষ্ট বুঝিয়ে দেওয়ার জন্য বি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর পরে জেরান্ড বসে। মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, আমার প্রিয় সকল বাগান করা। সিইং ইজ বিলিভিং, দেখার নামে বিশ্বাস। কিছু নির্দিষ্ট ফ্রেজাল ভার্ব এবং ফ্রেজের পরে সাধারণত টু বসে এবং ভার্বের মূল ফর্ম ইনফিনিট বসে। নিচের বাক্য ফ্রেজগুলো টু থাকা সত্ত্বেও এর পরে জেরান্ড প্লাস ভার্ব শব্দটি বসে একটি পরীক্ষায় খুব বেশি আসে। যেমন লুক ফরওয়ার্ড টু, আগ্রহ নিয়ে অপেক্ষা করা। উইথ এ ভিউ টু, উদ্দেশ্য। গেট ইউজড টু বা বি ইউজড টু, অভ্যস্ত হওয়া। ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, না করে না পারা। এখন উদাহরণে যদি দেখি আমরা যে আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, আমি তোমার কাছ থেকে কথা শোনার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। হি ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ বুক, সে একটি বই কেনার উদ্দেশ্যে বাজারে গিয়েছিল। আই ক্যান নট হেল্প লাফিং, আমি না হেসে পারলাম না। এখানে একটি সহজ ভার্ব প্লাস আইএনজি বাক্য অংশটি একটি আপনি এটি বা বাংলায় নামবাচক শব্দ পরিবর্তন করতে পারেন, তাও এটি অর্থপূর্ণ থাকে, তাই সেটি নিচে জেরান্ড। তাহলে আমরা যদি এই আই ক্যান নট হেল্প লাফিং, তাহলে এখানে যদি বাদ দিই আই ক্যান নট হেল্প ইট যদি বলি, তাহলে ও হয়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে জিরান। যেমন স্মোকিং ইজ ব্যাড, তাহলে ইট ইজ ব্যাড, স্মোকিং এর পরিবর্তে আমরা ইট দিলেও বাক্যটা হয়ে যাচ্ছে, তাই হচ্ছে এটি একটি জেরান।
ইনফিনিটিভ সাধারণত ভার্বের বেস ফর্ম মূল ফর্মের আগে টু বসিয়ে ইনফিনিটিভ তৈরি করা হয়। এর বাক্যে সাধারণত নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। বাংলায় এর অর্থ সাধারণত করতে বা মানে যেতে, খেতে, খেলতে তে বিভক্তি হয় এমন, যেমন টু প্লাস ভার্ব, যেমন আই লাভ টু রিড বুকস। রিড মানে পড়া, কিন্তু টু রিড হচ্ছে পড়তে, তাহলে আমি বই পড়তে ভালোবাসি। এখানে টু রিড শব্দটি ভার্ব হওয়া সত্ত্বেও বাক্যটির মূল ক্রিয়া নয়, এটি অবজেক্ট বা নাউনের মতো কাজ করছে। এখন সে পার্টিসিপল নিয়ে, যে শব্দ একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে, অর্থাৎ এটি কোনো কিছুর অবস্থা বা দোষ গুণ বর্ণনা করে। পার্টিসিপল তিন প্রকার, যেমন প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি। এটি চলমান কোনো অবস্থা বোঝায়, যেমন ডু নট গেট অফ দ্য রানিং ট্রেন। ডু নট গেট অফ আ রানিং ট্রেন, চলন্ত ট্রেন থেকে নামো না। এখানে রানিং শব্দটিতে বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ। পাস্ট পার্টিসিপল ভার্বের তৃতীয় রূপ, এটি কোনো কাজ শেষ হয়ে গেছে এমন অবস্থা বোঝায়, যেমন আই স এ ব্রোকেন চেয়ার, আমি একটি ভাঙা চেয়ার দেখলাম। এখানে ব্রোকেন শব্দটি চেয়ারের অবস্থা বোঝাচ্ছে। পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল, এটি কাজ শেষ হওয়ার পর আরেকটি কাজ শুরু হবে ব্যবহৃত হয়। হ্যাভিং ফরগটেন হিম হি মুভ ডাউন, তাকে ভুলে গিয়ে সে বাসায় সামনে এগিয়ে এলো। এখানে আমরা যদি একটু মনে রাখতে যান, দেখতে ভার্বের কাজ করে, দেখতে ভার্ব মনে হলেও কাজ করে নাউনের। ইনফিনিটিভ টু প্লাস ভার্বের কাজ করে, কিন্তু ইনফিনিটিভ প্লাস ভার্ব কাজ করে নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের। পার্টিসিপল দেখতে ভার্বের মতোই কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের। ভার্বাল ক্রিয়া বিশেষণ হলো এমন একটি নাউন যা সরাসরি একটি ভার্ব ক্রিয়া তৈরি করে, কিন্তু বাক্যের সম্পূর্ণরূপে একটি সাধারণ নাউনের মতো আচরণ করে। অনেকে জিরান্ট এবং ভার্বাল নাউনকে গুলে ফেলেন, কারণ দুটো দেখতে একই রকম, ভার্ব প্লাস আইএনজি। অনেকেই এ দুটিকে গুলে ফেলেন, কিন্তু এদের ব্যবহার সূক্ষ্ম গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ভার্বাল নাউন চেনার উপায় গঠন, ভার্ব প্লাস আইএনজি নিচের গঠনটি মেনে চললে তখন তাকে ভার্বাল নাউন বলা হয়। দা, তারপর ভার্ব, তারপর আইএনজি, তারপর অফ। তাহলে আমরা যদি ভার্বাল নাউন চিনতে চাই, তাহলে প্রথমে দা, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে আইএনজি, তারপর হচ্ছে অফ, এটা থাকবে। The reading of history is interesting. তা এখানে এসে দা, তারপর রিডিং এর সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, তারপর অফ, তাহলে এটা ভার্বাল নাউন। The reading of history is interesting. ইতিহাস পাঠ করা মজাদার। এখানে রিডিং শব্দটি একটি পিওর নাউন হিসেবে কাজ করছে। এর আগে দা আর্টিকেল এবং পরে অফ প্রিপোজিশন বসেছে। জিরান্ড এবং ভার্বাল নাউনের মূল পার্থক্য, যদিও দুটি শব্দই ভার্ব থেকে তৈরি এবং নাউনের কাজ করে, তবে এদের মধ্যে দুটি পার্থক্য আছে, যেমন জিরান্ড ভার্ব প্লাস আইএনজি, ভার্বাল নাউন ভার্ব প্লাস আইএনজি বা অন্যরূপ। দ্বৈত ভূমিকা, এটি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে। এটি একটি নিজস্ব অবজেক্ট থাকতে পারে, শুধুমাত্র নাউনের কাজ করে, এর কোনো আইএনজি ভার্ব থাকে না। মানে নিজস্ব। আচ্ছা, গঠনগত, এর আগে সাধারণত দা এবং পরে অফ বসে না, কিন্তু এখানে দা আগে এবং পরে অফ বসানো বাধ্যতামূলক। উদাহরণ দিয়ে পার্থক্যটি একটু বোঝার চেষ্টা করি, যে কি বলছে। জিরান্ট আই লাইক রিডিং বুকস, এখানে রিডিং একই সাথে নাউন এবং একই সাথে ভার্ব নিজস্ব অবজেক্ট। ভার্বাল নাউন আই লাইক রিডিং অফ দ্য বুকস, এখানে দা এবং অফের কারণে রিডিং সব ভেতরে আইএনজি এবং ভার্বাল ক্ষমতা হারিয়ে ফেলেছে, পুরোপুরি একটি সাধারণ নাউনে পরিণত হয়েছে। সব ভার্বাল নাউনের শেষে কি আইএনজি থাকে না? এটাই ভার্বাল নাউন আরেকটি বড় বৈশিষ্ট্য। অনেক সময় ভার্বের সাথে আইএনজি যুক্ত না করেও অন্য সাফিক্স যোগ করে রূপ পরিবর্তন করে ভার্বাল নাউন তৈরি করা হয়। যেমন অ্যারাইভের নাউন হচ্ছে অ্যারাইভাল, দ্য অ্যারাইভাল অফ ট্রেন। ডিপার্ট হচ্ছে প্রস্থান করা, ডিপার্চার, দ্য ডিপার্চার অফ ফ্লাইট। তারপর হচ্ছে ডিসিশন, সিদ্ধান্ত নেওয়া, কিন্তু এর ভার্বাল হচ্ছে নাউন হচ্ছে ডিসিশন। দ্য ডিসিশন অফ দ্য কমিটি, এইগুলো সবই ভার্বাল নাউন করে, এগুলো ক্রিয়াপদের উৎপন্ন, সাধারণত বিশেষ্য বা নাউন। এখানে যে মনে রাখার নিয়ম, বাক্যে যদি দেখেন যে দা প্লাস ভার্ব প্লাস আইএনজি অফ আছে, তাহলে চোখ বন্ধ করে সেটি ভার্বাল নাউন দিবেন। আর যদি ভার্ব এর সাথে কোনো আর্টিকেল বা প্রিপোজিশন ছাড়া সরাসরি ভার্ব বসে, তাহলে সেটি অবজেক্ট প্লাস জিরান হবে। ইংরেজি ব্যাকরণে পার্টিসিপল এমন একটি শব্দ যা ভার্ব বা ক্রিয়া থেকে তৈরি হয়, কিন্তু বাক্যে একই সাথে ভার্ব এবং অবজেক্ট
এবং হিসেবে কাজ করে। সহজ ভাষায় পার্টিস কি কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি প্রকাশ করে অ্যাডজেক্টিভের মতো, আবার একই সাথে তার মধ্যে একটি ভার্বের ভাবও থাকে ভার্বের মতো। এজন্য একে অনেক সময় ভার্বাল অ্যাডজেক্টিভও বলা হয়। ইংরেজিতে পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি। যখন ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটি ভার্বের অ্যাডজেক্টিভের কাজ করে তখন প্রেজেন্ট পার্টিসিপল বলে। সাধারণত কোনো চলমান বা অসমাপ্ত অবস্থা বোঝায়, যেমন ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ। আমরা উদাহরণের মাধ্যমে দেখব যে ডোন্ট জাম্প ফ্রম আ রানিং ট্রেন, চলন্ত ট্রেন থেকে লাফ দিও না। এখানে রানিং শব্দটি ট্রেন শব্দকে চলমান বোঝাচ্ছে। আই স ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখলাম। এখানে ফ্লাইং শব্দটি বার্ডের অবস্থা বর্ণনা করছে। জেরান বর্ণান প্রেজেন্ট পার্টিসিপল, সেগুলো সহজ পার্থক্য, দুটি দেখতে ভার্ব প্লাস আইএনজি কিন্তু কাজের দিক থেকে আলাদা। জেরান কাজ করে নাউনের মতো, কাজের মতো। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে সাঁতার একটি ভালো ব্যায়াম। তা এখন পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের মতো অবস্থা, যেমন আই স হিম সুইমিং, আমি তাকে সাঁতার কাটা অবস্থায় দেখলাম। পাস্ট পার্টিসিপল ভার্বের তৃতীয় রূপ। তাহলে ভার্বের তৃতীয় রূপ যেমন ব্রোকেন, রিটেন, ডান, তারপর হচ্ছে টায়ার্ড, এডুকেটেড ইত্যাদি। বা যখন বাক্যে কোনো নাউনের অবস্থা বর্ণনা করতে অ্যাডজেক্টিভ হিসেবে বসে তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে। এটি সাধারণত কোনো কাজ শেষ হয়ে গেছে বা এমন বোঝায়, যেমন ভার্ব প্লাস থার্ড পার্টি অ্যাডজেক্টিভ, থার্ড ফর্ম। হি স্যাট অন এ ব্রোকেন চেয়ার, সে একটি ভাঙা চেয়ারে বসলো। চেয়ারটি অলরেডি ভেঙে গেছে, ব্রোকেন শব্দটির চেয়ারে সে অবস্থা বোঝাচ্ছে। আ বার্নড চাইল্ড ড্রেডস আ ফায়ার, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। এখানে বার্ন পোড়া শব্দটিকে বাচ্চার অবস্থা বোঝাচ্ছে। পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যখন একটি কাজ শেষ হওয়ার ঠিক পরই আরেকটি কাজ শুরু হয় তখন প্রথমটির ক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3, হ্যাভিং ফরগেটেন হিম, হি মুভড অন, তাকে ভুলে গিয়ে সে এগিয়ে গেল। হ্যাভিং ফরগেটেন হিম, তাকে ভুলে গিয়ে শি মুভড অন, সে সামনে এগিয়ে গেল। হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, শি ওয়েন্ট হোম, কাজটি শেষ করে আমরা বাড়ি গেলাম। এখানে কাজটি শেষ করার পর বাড়ি যাওয়ার ঘটনাটি ঘটেছে। তাহলে আমরা একটু এক নজরে একটু টেবিল দেখবো। হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, কোনো চলমান কাজ বোঝা যায়, বার্কিং ডগ, ঘেউ ঘেউ করতে থাকা কুকুর। পাস্ট পার্টিসিপল ভার্ব প্লাস V3, কোনো কিছু সম্পন্ন হওয়া বোঝায়। স্টোলেন কার, চুরি হয়ে যাওয়া গাড়ি, স্টোলেন কার চুরি হয়ে যাওয়া গাড়ি, কারণ চুরি হয়ে গেছে। পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3, কাজটি শেষ করে আরেকটি কাজ শুরু বোঝায়। হ্যাভিং টেকেন ফুড, আই স্লেপ্ট, মানে খাবার খেয়ে আমি ঘুমালাম। ইংরেজি ব্যাকরণের প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি ভার্ব এর অ্যাডজেক্টিভের কাজ করে। এটি শুধু বাক্যে শুধু বা অন্য কিছুর অবস্থা বোঝায় না, বরং বিভিন্ন ধরনের বাক্য গঠন এবং এর গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। নিচে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারগুলো আমরা সহজে আলোচনা করব। যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান সময়। যে কোনো ধরনের কন্টিনিউয়াস টেন্স যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস বা ফিউচার কন্টিনিউয়াস তৈরি করতে বি ভার্ব প্লাস এম ইজ আর ওয়াজ ওয়্যার উইল বি ইত্যাদির পরে প্রেজেন্ট মানে পাস্ট পার্টিসিপল বসানো বাধ্যতামূলক, প্রেজেন্ট পার্টিসিপল বসানো বাধ্যতামূলক। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। শি ইজ সিঙ্গিং আ সং, সে একটি গান গাচ্ছিল। এখানে প্লেইং এবং সিঙ্গিং সরাসরি চলমান কাজ বা ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। নাউনের পূর্বে সরাসরি অ্যাডজেক্টিভ বিশেষণ হিসেবে যখন কোনো ভার্ব প্লাস আইএনজি কোনো নাউনের ঠিক পরে বসে তার চলমান অবস্থা বা গুণ প্রকাশ করে তখন তা পুরোপুরি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ডন্ট টাচ এ রোলিং স্টোন, চলন্ত বা ঘূর্ণায়মান পাথরে হাত দিও না। কেমন পাথর? রোলিং স্টোন। উই স আ টুইঙ্কলিং স্টার, আমরা একটি মিটমিট করা তারা দেখলাম। তাহলে বাক্যের অবজেক্টের অবস্থা বোঝাতে অবজেক্ট হলো কমপ্লিমেন্ট। প্রথমে কিছু নির্দিষ্ট ভার্ব যেমন সি, হিয়ার, ফিল, ওয়াচ, ফাইন, ক্যাচ, স্মেলের পরে প্রথমে একটি অবজেক্ট বসে এবং সেই অবজেক্টটি তখন কি করছিল তা বোঝাতে পরে প্রেজেন্ট পার্টিসিপল বসে। আই স হিম রানিং, আমি তাকে দৌড়াতে দেখলাম। এখানে রানিং শব্দটি হিমের অবস্থা বোঝাচ্ছে। উই ফাউন্ড হার ক্রাইং, আমরা তাকে কাঁদতে দেখলাম। আই কট হিম স্টিলিং মাই পেন, আমি তাকে কলম চুরি করতে হাতে নাতে অবস্থায় ধরলাম। দুটি কাজ একসাথে ঘটলে তারপর হচ্ছে যখন একই ব্যক্তি বা বস্তু একই সময় দুটি কাজ করতে করে তখন দ্বিতীয় বা কম গুরুত্বপূর্ণ কাজটি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে প্রকাশ করা হয়।
হি কেম ইনটু দ্য রুম লাফিং, সে হাসতে হাসতে ঘরে ঢুকলো। শি স্যাট অন দ্য চেয়ার রিডিং দ্য বুক, সে চেয়ারে বসে বই পড়লো। এবং কি পড়া দুটি একই সাথে হচ্ছিল। দুটি কাজ একই সাথে হওয়ার ঠিক পরে আরেকটি ঘটনার টাইম অ্যান্ড কজ, যখন একটি কাজ শেষ হওয়ার পর সাথে আরেকটি কাজ ঘটে তখন দুই কাজই কর্তা সাবজেক্ট এক হয়। যখন কোনো কাজটি ভার্বকে প্রেজেন্ট পার্টিসিপলে রূপান্তর করে বাক্য ছোট করা যায়। ওপেনিং দ্য ড্রয়ার হি টুক লুক আউট এ গান, ড্রয়ারটি খুলে সে একটি পিস্তল বের করলো। মূল বাক্যটি ছিল হি ওপেন দ্য ডোর অ্যান্ড টুক আউট এ গান, হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওয়েক আপ, শব্দটি শুনে বাচ্চাটি জেগে উঠল। কারণ যেহেতু সেহেতু বোঝাতে আমরা যে কোনো ঘটনা বা কারণ ব্যাখ্যা করতে অ্যাজ, সিন্স, বিকজ ব্যবহার না করে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু করা যায়। নোয়িং দ্যাট ইট ওয়াজ ডেঞ্জারাস আই ডিড নট গো, এটি বিপজ্জনক জেনে আমি যাইনি, যেহেতু আমি জানতাম এটি বিপজ্জনক। বিং টায়ার্ড শি ওয়েন্ট টু বেড আর্লি, ক্লান্ত হওয়ার পর সে তাড়াতাড়ি ঘুমাতে গেল। মনে রাখা একটি চমৎকার টেকনিক, জিরান্ড প্লাস ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল। যেহেতু জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল দুটি চেহারায় ভার্ব প্লাস আইএনজি, তাই এদের আলাদা করার সহজ উপায় হলো ওয়াকিং স্টিক। এখানে এই স্টিক ফর ওয়াকিং, হাঁটার জন্য লাঠি, অর্থ মিলছে একটি জিরান্ড। ওয়াকিং ম্যান, এই ম্যান ইজ ওয়াকিং, মানুষটা আসছে, তাহলে এটি প্রেজেন্ট পার্টিসিপল। ইংরেজি ব্যাকরণ ইনফিনিটিভ হলো মূলত, তাহলে আমরা যদি মানে অ্যাডজেক্টিভের নাউনের কাজ করে তখন সেটা জিরান্ড, আর অ্যাডজেক্টিভের কাজ করে সেটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ইংরেজি ব্যাকরণ ইনফিনিট হলো মূলত টু প্লাস ভার্ব এর মূল ফর্ম বেস ফর্ম। এটি দেখতে ভার্ব বা ক্রিয়ার মতো হলেও বাক্যে এটি প্রধানত নাউন বা বিশেষ অ্যাডজেক্টিভ বা বিশেষণ বা অ্যাডভার্বের মতো হিসেবে কাজ করে। বাংলা অনুবাদ করলে ইনফিনিটিভ এর সাধারণ করতে, যেতে, খেলতে, দেখতে ইত্যাদি ক্রিয়া বিশেষণতে বিভক্তি হয়। যেমন ইনফিনিটিভ প্রধান ব্যবহারগুলো সহজ আলোচনা করা হলো। বাক্যের সাবজেক্ট হিসেবে কর্তা হিসেবে, যখন কোনো কাজকে বাক্যের মূল বিষয় বা কর্তা হিসেবে দেখানো হয় তখন ইনফিনিটিভ বাক্যের শুরুতে বসে। টু টেল লাইস ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ বা মিথ্যা বলতে যাওয়া মহাপাপ। টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। টু বাক্যের অবজেক্ট কর্ম হিসেবে কোনো নির্দিষ্ট ভার্ব যখন ওয়ান্ট, হোপ, উইশ, ডিসাইড, এগ্রি, লার্ন, রিফিউজ, ম্যানেজ, প্রমিস এর পরে সরাসরি অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ বসে। তাহলে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই, তাহলে এটা মুখস্থ রাখতে হবে আমাদেরকে, এগুলো মুখস্থ। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। দে ডিসাইড টু গো হোম, তারা বাড়ি যেতে সিদ্ধান্ত নিল। তাহলে টু গো হচ্ছে যেতে, উদ্দেশ্য, পারপাস, কারণ বোঝাতে অ্যাডভার্ব ব্যবহৃত হয়। কোনো কাজের পেছনের উদ্দেশ্য বা কারণ প্রকাশ করতে ইনফিনিটিভ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি মূলত ওয়াই এবং এর উত্তর দেয়। হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই এ পেন, সে একটি কলম কিনতে বাজারে গিয়েছিল। উই ইট টু লিভ, আমরা বাঁচতে খাই বা বেঁচে থাকার জন্য খাই। অ্যাডজেক্টিভের পরে বসে তা ব্যাখ্যা দিতে হবে। পর গুণ বা অবস্থা অ্যাডজেক্টিভের কারণ ব্যাখ্যা করতে ঠিক পরে ইনফিনিটিভ বসে। আই এম হ্যাপি টু মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে পেরে খুশি বা আমি খুশি। ইংলিশ ইজ ইজি টু লার্ন, ইংরেজি শেখা সহজ বা ইংরেজি শিখতে সহজ। তাহলে এখানে ইজির পরে হচ্ছে অ্যাডজেক্টিভের পরে বসছে টু প্লাস ভার্ব। নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে অ্যাডজেক্টিভ হিসেবে বসে। নাউন বা মডিফাই কোনো নাউন এর ঠিক পরে বসে, সেই নাউনটি কিসের জন্য বা কি কাজে বসে সেটি বোঝাতে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। গিভ মি সাম ওয়াটার টু ড্রিঙ্ক, আমাকে কিছু খাবার পানি দাও বা পান করার জন্য পানি দাও। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু, আমার করার মতো অনেক কাজ আছে। টু অর্ডার টু এবং এনাফ গঠনের নেতিবাচক অর্থ প্রকাশ করতে টু অর্ডার টু অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ এবং ইতিবাচক সক্ষমতা হচ্ছে এনাফ প্লাস ইনফিনিটিভ ব্যবহৃত হয়। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতটাই দুর্বল যে হাঁটতে পারছে না। হি ইজ স্মল এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, সে সমস্যা বুঝতে পারার মতো যথেষ্ট কি স্মার্ট, চালাক। একটি বিশেষ নিয়ম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, কিছু কিছু ক্ষেত্রে বে ইনফিনিটিভ টু উজ্জ্ব থাকবে, লুকানো বা সাইলেন্ট থাকে, শুধু ভার্ব বেস ফর্ম বসে, কিন্তু তার আগে টু বসে একে বেয়ার ইনফিনিটিভ বলে। সাধারণত মডাল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড এবং ভার্বের বিশেষ কোনো কি তারপর হচ্ছে লেট, বাইট, ওয়াজ, হিয়ার, সি, হেল্প এর পরে বেয়ার ইনফিনিটিভ বসে।
তো এগুলো তো মুখস্থ অবশ্যই থাকতে, মেক, লেট, বাই, বিট, ওয়াজ, হিয়ার, সি, ফিল, এরপরে বেয়ার। আই ক্যান টু ডু দিস, এটা ভুল, ক্যানের পরে টু হবে না, তাই আই ক্যান ডু দিস এটা আমি করতে পারি হচ্ছে হি মেড মি টু ক্রাই হবে না, হি মেড মি ক্রাই সে আমাকে কাঁদালো, হি লেট মি গো টু গো হবে না, হি লেট মি গো আমাকে যেতে দাও, লেট মি গো আমাকে যেতে দাও। তো টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ, বাংলায় অর্থ ক্রিয়াতে যুক্ত করে দেখতে পারে, মূল উদ্দেশ্য হচ্ছে কিংবা নাউন এর পরিপূরক হিসেবে বসা, ইংরেজি মডেল অক্সিলারি এর হেল্পিং ভার্ব, মেইন ভার্বের বসার অনুমতি, বাধ্যবাধকতা ইত্যাদি ইচ্ছা প্রকাশ করতে মডেল ভার্বের প্রধান বৈশিষ্ট্য হলো এদের পরে কখনো পরিবর্তন হয় না। নিচের ভার্বগুলো ব্যবহার মডেল অক্সিলারি তালিকা দেওয়া হলো। মডেল ভার্বের মূল ভার্ব হচ্ছে ক্যান, এর অর্থ কি? ক্যান এর হচ্ছে সামর্থ্য বোঝাতে বা অনুমতি বা সম্ভাবনা বোঝাতে, যেমন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। কুড অতীতে সামর্থ্য বা সক্ষমতা অনুরোধ বোঝাতে ব্যবহৃত হয়। কুড ইউ হেল্প মি প্লিজ, আপনি দয়া করে আমাকে সাহায্য করবেন। মে সম্ভাবনা, পসিবিলিটি বা আনুষ্ঠানিক অনুমতি, ফর্মাল পারমিশন নিতে, মে আই কাম ইন ছাড়া আমি কি ভেতরে আসতে পারি। মাইট ক্ষীণ বা কম সম্ভাবনা বা রিমোট পসিবিলিটি বোঝাতে, আই মাইট মাইট রেইন টুডে, আজ রাতে বৃষ্টি হতেও পারে, নাও পারে, সম্ভাবনা কম। তাহলে মাস্ট হচ্ছে তীব্র বাধ্যবাধকতা, স্ট্রং অব্লিগেশন বা নিশ্চিত কোনো কিছু বোঝাতে, উই মাস্ট হবে আওয়ার প্যারেন্টস, আমরা অবশ্যই আমার বাবা মাকে মান্য করতে হবে। শ্যাল ভবিষ্যৎকাল বোঝাতে, উই গো নাও, আমরা কি যাব। সাধারণত এখানে শুড উচিত, অ্যাডভাইস কোনো কিছু পরামর্শ দিতে, ইউ শুড স্টাডি রেগুলারলি, তোমার নিয়মিত পড়ালেখা করা উচিত। উইল ভবিষ্যৎ, কাল ইচ্ছা বা দৃঢ়তা প্রতিজ্ঞা বোঝাতে। আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করবই। আচ্ছা, উড অতীতে অভ্যাস অথবা অতি বিনম্র অনুরোধ বা ইচ্ছা প্রকাশে, উড ইউ লাইক সাম টি, আপনি কিছু চা খাবেন। আদা মডেল বা সেমি মডেল, এই ভার্বগুলো আংশিক মডেল ভার্ব এবং আংশিক মেইন ভার্ব হচ্ছে হিসেবে কাজ করে। যেমন অর্থ নৈতিক দায়িত্ব বা উচিত, শুডের মতোই, তবে এর আরো বেশি আনুষ্ঠানিক। উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে ভালোবাসা উচিত। তারপর হচ্ছে ইউজ টু অতীতে নিয়মিত অভ্যাস, যখন এখন আর নেই বোঝাতে, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতাম। নিড প্রয়োজন বা দরকার বলতে একটি সাধারণত নেগেটিভ বা ইন্টারোগেটিভ বা মডেল ভার্ব হয়, ইউ নিড নট টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়ার প্রয়োজন নেই। ডেয়ার সাহস করা বোঝাতে, হাউ ডেয়ার ইউ সে টু, তোমার এই কথা বলার সাহস কি করে। মডেল সমতুল্য ফ্রেজ আর কি, হ্যাভ টু হ্যাজ টু বাধ্যতামূলক বোঝাতে করতেই হয়েছিল, এক্সাম্পল আই হ্যাভ টু পে দা বিল টুডে, আমাকে আজ বিলটি দিতেই হবে। বি এইবল টু বোঝাতে ক্যান কোডের বিকল্প, এক্সাম্পল শি ইজ এইবল টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে সক্ষম। হ্যাড বেটার পরামর্শ বা সতর্কতা বোঝাতে, হ্যাড বেটার ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, তোমার বরং একজন ডাক্তার দেখানোই ভালো। উড রেদার দুটি জিনিসের মধ্যে একটিকে বেশি পছন্দ করা বোঝাতে, তবুও বরং বোঝায়। আই উড রেদার ডাই দেন বেগ, আমি বরং মরব তবু ভিক্ষা করব না। মডেল ভার্বের একটি গোল্ডেন রুলস, মডেল ভার্বের পরে কখনো টু বসে না, যেমন আই ক্যান টু ডু, ভুল, এখানে এদের সাথে কখনো এস বা ইএস ইডি আইএনজি যুক্ত হয় না, যেমন হি ক্যানস ডু বা হি মাস্ট ডু, এগুলো সম্পূর্ণ ভুল। সবসময় মডেলের পর ভার্বের একদম খাঁটি মূল রূপটি বসবে। ইংরেজি ব্যাকরণে মে এবং মাইটের ব্যবহার নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, কারণ দুটি শব্দই মূলত মাইট সম্ভাবনা, পসিবিলিটি এবং মে অনুমতি, পারমিশন বোঝাতে। তবে এদের ব্যবহারের ক্ষেত্রে কিছু সূক্ষ্ম গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, যা দেখো মাইট বোঝাতে মূল পার্থক্য। পসিবিলিটি মূল পার্থক্য কি, কোনো ঘটনা ঘটার সম্ভাবনা কতটা তার ভিত্তি করে মে মাইট বসে। মে হচ্ছে 50%, যখন কোনো কিছু ঘটার সম্ভাবনা বা জোরালো সম্ভাবনা থাকে মাইট ব্যবহৃত হয়, মানে অর্ধেক হবে 50-50।
তাহলে ইট মে রেইন টুডে, তাই মেয়ের শক্তি বেশি, আজ বৃষ্টি হতে পারে, আকাশে মেঘ আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা, ভালো সম্ভাবনা আছে। আর মাইট হচ্ছে কম সম্ভাবনা, 20 থেকে 30%। যখন কোনো কিছু ঘটার সম্ভাবনা খুব ক্ষীণ বা কম থাকে তখন মাইট ব্যবহৃত হয়। ইট মাইট রেড টুডে, আজ বৃষ্টি হলেও হতে পারে, সম্ভাবনা খুব কম, তবে আকাশ একদম পরিষ্কারও না, বিষয়টা হলেও হতে পারে। অনুমতি চাওয়ার ক্ষেত্রে পারমিশন কাউকে কোনো অনুমতি করতে বা কারো কাছে কোনো অনুমতি চাইতে ব্যবহার করা হয়, তবে এদের আনুষ্ঠানিকতা পার্থক্য আছে। মে আনুষ্ঠানিক ফরমাল, যেমন স্কুল, কলেজ, অফিস, অপরিচিত কারোর সাথে কথা বলার সময় এটি সবচেয়ে বেশি ব্যবহৃত ভদ্রসম্মত উপায়। মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি স্যার। মাইট অত্যন্ত বিনয় এবং বা দ্বিধাগ্রস্ত, একটি সাধারণত খুব বেশি ব্যবহৃত হয় না। যখন কেউ অনুমতি চাইতে খুব বেশি ইতস্তত বা দ্বিধা করে, খুব নরম সুরে, তখন এটি বসে। মাইট আই আস্ক এ কোশ্চেন, আমি কি একটি প্রশ্ন করতে পারি, খুবই সংকোচ নিয়ে জিজ্ঞাসা করে। টেন্সের পার্থক্য, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশনের পরিবর্তনের সময় সবসময় অতীতের কোনো ঘটনা বর্ণনা করতে মে এর পাস্ট ফর্ম মাইট বসে। হি সেড আই মে গো, হি সেড দ্যাট হি মাইট গো, সে বলেছিল সে সে যেতেও পারে। ইনডাইরেক্ট, হি সেড দ্যাট হি মাইট গো, সে বলেছিল সে যেতেও পারে। ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ, উইশ বা প্রেয়ার, কারোর জন্য দোয়া, দীর্ঘায়ু বা মনের ইচ্ছা প্রকাশ করতে সবসময় বাক্যের শুরুতে মে বসে, কখনো মাইটও বসে না। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন। আই মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। অতীতে কোনো কিছু হতে পারত বোঝাতে মাইট প্লাস হ্যাভ, অতীতে কোনো সম্ভাবনা যা আসল সত্যি হয়নি এমন আফসোস বা ঘটনা বোঝাতে মাইট হ্যাভ বা ভি3 বার ব্যবহার করা, এখানে মাইট বসে না। ইউ মাইট হ্যাভ মিস দ্য ট্রেন, তুমি হয়তো ট্রেনটি মিস করতে পারতে। ইফ ইউ স্টাডিড হার্ড ইউ মে হ্যাভ পাস দ্য এক্সাম, তুমি ভালো করতে পারলে হয়তো পরীক্ষা পাস করতে পারতে। এক নজর মনে রাখা জরুরি। ইংরেজি ব্যাকরণে ক্যান এবং কুড অন্যতম দুটি বহুল ব্যবহৃত মডেল ভার্ব। সাধারণত কুডকে ক্যান এর পাস্ট ফর্ম অতীত বলে হলেও বর্তমানকালে ভবিষ্যৎকালেও বিনয়ী অনুরোধ বা সম্ভাবনার ক্ষেত্রে কুড অনেক ব্যবহার রয়েছে। সামর্থ্য বা যোগ্যতা বোঝাতে কুড ব্যবহৃত কারো কোনো কিছু করার শারীরিক বা মানসিক সক্ষমতা প্রকাশ করার ক্ষেত্রে এদের ব্যবহার সবচেয়ে বেশি। ক্যান বর্তমানে সামর্থ্য, বর্তমানে কেউ কোনো কাজ করতে সক্ষম হলে ক্যান বসে। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজ, আমি 3টি ভাষায় কথা বলতে পারি। কুড অতীতের সামর্থ্য, অতীতে কারো কোনো যোগ্যতার ক্ষমতা ছিল কিন্তু এখন হয়তো নেই বোঝাতে কুড। আই কুড রান ফাস্ট হোয়েন আই ওয়াজ ইয়াং, আমি যখন তরুণ ছিলাম তখন দৌড়াতে পারতাম। হি কুড নট কাম টু দ্য পার্টি ইয়েস্টারডে, সে গতকাল পার্টিতে আসতে পারেনি। অনুমতি বা কি বলছে, অনুরোধের ক্ষেত্রে পারমিশন রিকোয়েস্ট মূলত কাউকে কোনো অনুরোধ করতে বা কারো কাছে অনুমতি চাইতে দুই কাল অবস্থায় এদের ব্যবহার করা হয়, তবে এদের টোনে বড় পার্থক্য আছে। ক্যান বা আনুষ্ঠানিক ইনফরমেশন, বন্ধু বান্ধব, পরিবারের সদস্য বা সমাবেশের সাথে কথা বলা, এটি ব্যবহৃত হয়। এদের মধ্যে এক ধরনের জোর বা ক্যাজুয়াল ভাব থাকে। উদাহরণ, ক্যান আই ইউজ ইউর পেন, আমি কি তোমার কলমটা নিতে পারি। ক্যান ইউ হেল্প মি মুভ দ্য বক্স, তুমি কি আমাকে বক্সটা সরাতে সাহায্য করবে। কুড অত্যন্ত বিনীত বা পোলাইট, অপরিচিত কেউ সিনিয়র অফিসের কর্মকর্তার সাথে কথা বলার সে কুড ব্যবহার করে সবচেয়ে ভদ্র এবং পোলাইট, এটি বর্তমান কালের বিনীত অনুরোধ বোঝাতে হয়। কুড ইউ প্লিজ পাস দ্য সল্ট, আপনি দয়া করে লবণটা এগিয়ে দেবেন। আই স্পিক দ্য মিস্টার প্লিজ, আমি কি দয়া করে মিস্টার রহমানের সাথে কথা বলতে পারি। তাহলে সম্ভাবনা যে পসিবিলিটি, কোনো কিছু ঘটার সম্ভাবনার ক্ষেত্রে এদের সূক্ষ্ম তফাৎ আছে। ক্যান সাধারণত তাত্ত্বিক সম্ভাবনা, কোনো কিছু ঘটার সাধারণ সুযোগ বা সম্ভাবনা থাকলে, যেমন ইট ক্যান গেট ভেরি কোল্ড ইন ডিসেম্বর, ডিসেম্বর অনেক ঠান্ডা পড়তে পারে, এটি একটি সাধারণ সত্য বা চেনা অভিজ্ঞতা। কুড দুর্বল বা নির্দিষ্ট সম্ভাবনা, বর্তমান বা ভবিষ্যতে কোনো কিছু ঘটার দুর্বল বা অনিশ্চিত সম্ভাবনা থাকলে। দ্য কিস কুড বি ইন দ্য কার, চাবিগুলো গাড়িতে থাকলেও থাকতে পারে, আমি নিশ্চিত নই, জাস্ট একটা অনুমান করছি। ন্যারেশন পরোক্ষোক্তি, যা ইনডাইরেক্ট স্পেসে করার সময়, যেমন আই ক্যান ডু ইট, আই কুড ডু ইট বলতে এই বিষয়টি করতে পারবো। অতীতে বা অবাস্তব সক্ষমতা বোঝাতে কুড প্লাস হ্যাভ। অতীতে কোনো কাজ করার সুযোগ বা ক্ষমতা ছিল কিন্তু কাজটি করা হয়নি এমন আক্ষেপ বা ঘটনা বোঝাতে কুড হ্যাভ ভি3 ব্যবহৃত হয়। যেমন ইউ কুড হ্যাভ ওন দ্য রেস ইফ ইউ ট্রায়াড হার্ড,
তুমি যদি আরেকটু চেষ্টা করতে তবে রেস্ট জিততে পারতে, তো কিন্তু তুমি চেষ্টা করনি এবং জেতনি। আই কুড হ্যাভ হেল্প হিম বাট ডিড নট আস্ক, আমি তাকে সাহায্য করতে পারতাম কিন্তু সে চায়নি। এক নজরে মনে রাখার শর্টকাট, ইংরেজি ব্যাকরণে শ্যাল বা শুড এর ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন ইংরেজি শ্যাল এর ব্যবহার অনেক বেশি হলেও আধুনিক ইংরেজিতে এর জায়গায় অনেকটাই উইল ব্যবহার নিয়েছে। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শ্যাল এর গুরুত্ব অপরিসীম, যেমন শুড এর মতো উচিত অর্থে ব্যবহৃত হলেও এর বৈচিত্র্য ব্যবহার রয়েছে। নিষেধের প্রধান ব্যবহার পার্থক্য আলোচনা করা হলো। শ্যাল এর ব্যবহার, ইউজ অফ শ্যাল। আধুনিক ইংরেজি শ্যালের ফার্স্ট পারসন এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল আই এবং উই এর সাথে ভবিষ্যৎকাল বা কোনো প্রস্তাব শ্যাল ব্যবহৃত হয়। প্রস্তাব বা মত প্রকাশের, মেকিং অফার্স বা সাজেশন, কোনো কাজের জন্য প্রস্তাব দিতে বা সামনের জনের মতামত জানতে ইন্টারোগেটিভ বাক্যে আই এবং উই এর আগে শ্যাল বসে, এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। শ্যাল উই গো নাও, আমি কি এখন যাব? তাহলে উদাহরণ, শ্যাল আই ওপেন দ্য ডোর, আমি কি দরজাটা খুলে দেব? কোনো কাজের সাহায্য প্রস্তাব করার ক্ষেত্রে। সাধারণ ভবিষ্যৎকাল বোঝাতে ফিউচার টেন্সে সাধারণ ভবিষ্যৎ করতে আই এবং উই এর সাথে শ্যাল বসানো যায়, তবে আধুনিক ইংরেজিতে উইল এর ব্যবহার করলেও কোনো ভুল নেই। যেমন আই শ্যাল মিট ইউ টুমরো, আমি আগামীকাল তোমার সাথে দেখা করব। আইনি দলিল, নিয়ম, প্রতিজ্ঞা বোঝাতে ফর্মাল রুলস এন্ড কমান, আইনি ভাষা বা অফিসিয়াল নোটিশে কোনো বাধ্যবাধকতা বোঝালে সেকেন্ড থার্ড পারসন ইউ হি দে এর সাথে শ্যাল ব্যবহার করা যায়। উদাহরণ, দ্য বায়ার শ্যাল পে দ্য অ্যামাউন্ট উইদিন 10 ইয়ার্স, বা ক্রেতাকে অবশ্যই 10 দিনের মধ্যে অর্থ পরিশোধ করতে হবে। শুড এর ব্যবহার, ইউজ অফ শুড। শুড মূলত শুড এর উচিত অর্থে, এটি বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতের সব ক্ষেত্রে বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। উচিত, কর্তব্য বোঝাতে ডিউটি বা অব্লিগেশন, কোনো কাজ বা নৈতিকভাবে সাধারণভাবে সঠিক বা উচিত বোঝাতে সেটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ইউ শুড রেসপেক্ট ইউর টিচার, তোমার শিক্ষকের সম্মান করা উচিত। ইউ শুড নট টেল এ লাই, তোমার মিথ্যা বলা উচিত না। উপদেশ বা পরামর্শ দিতে, গিভিং অ্যাডভাইস, কাউকে কোনো পরামর্শ দেওয়ার জন্য শুড ব্যবহৃত হয়। ইউ লুক টায়ার্ড, ইউ শুড টেক সাম রেস্ট, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, তোমার কিছুটা বিশ্রাম নেওয়া উচিত। সম্ভাবনা বা প্রত্যাশা বোঝাতে এক্সপেকটেশন, পসিবিলিটি, কোনো কিছু ঘটার স্বাভাবিক সম্ভাবনা বা কোনো কিছু আশা করার বোঝালে, যেমন হি লেফট অ্যান আওয়ার এগো, সে 1 ঘন্টা আগে গেল। হি শুড বি হেয়ার বাই নাও, সে 1 ঘন্টা আগে বের হয়েছে, এতক্ষণে সে থাকার কথা বা থাকা উচিত। ন্যারেশনের ক্ষেত্রে শ্যাল থাকলে শুড হবে। লিস্ট থাকলে, লিস্ট খুব গুরুত্বপূর্ণ। বাক্যের লিস্ট পাশে বয়া আছে, যে বাক্যের নতুবা শব্দটি বা তার পরবর্তী সাবজেক্টের সবসময় শুড বসে। উদাহরণ, ওয়াক ফাস্টলি, ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো, আবার ট্রেনটি মিস করো না। ওয়াক ফার্স্ট লিস্ট, ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো, পাশে কি, ট্রেনটা মিস করো না। অতীতে কোনো কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি, শুড হ্যাভ। অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা অন্য বা আপনি বা অন্য কেউ তা করেননি, এমন আক্ষেপ বা অনুশোচনা প্রকাশ করে শুড হ্যাভ V3 ব্যবহার করা যায়। ইউ শুড হ্যাভ স্টাডিড হার্ডার ফর এক্সাম, তোমার পরীক্ষার জন্য আরো কঠোরভাবে পড়াশোনা করা উচিত কিন্তু তুমি করনি। আই শুড হ্যাভ লিসেন্ড টু মাই প্যারেন্টস, আমার বাবা মার কথা শোনা উচিত ছিল কিন্তু শুনিনি। ইংরেজি ব্যাকরণ উইল বা শুডে ব্যাপক এবং এদের বৈচিত্র্য সাধারণত উড এবং উইলের অতীত রূপ, কিন্তু বর্তমানে ভবিষ্যতে বিনীত রূপে কাল্পনিক পরিস্থিতি কন্ডিশনাল যেমন উড ব্যবহার করা হয়ে থাকে। ভবিষ্যৎকাল বা ইচ্ছা প্রকাশে ফিউচার টেন্সে, যেমন ভবিষ্যতে কোনো সাধারণ ঘটনা বা তাৎক্ষণিক সিদ্ধান্ত বোঝাতে ব্যবহার উইল। ভবিষ্যৎ নিশ্চয়তা, ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে করবে বা কেউ করতে রাজি আছে বা উইল বসে। আই উইল কল ইউ টুনাইট, আমি আজ রাতে তোমাকে ফোন করব। দে উইল অ্যারাইভ টুমরো, তারা আগামীকাল পৌঁছবে। উড, অতীত থেকে দেখা ভবিষ্যতে, অতীতে দাঁড়িয়ে যখন ভবিষ্যতের কোনো কথা বলা হয়েছিল উইলের জায়গায় উড বসে, এটি মূলত ন্যারেশনে দেখা যায়। He said I will buy a car, he said that he would buy a car, সে বলেছিল যে সে একটি গাড়ি কিনবে। অনুরোধ বা অফার করার ক্ষেত্রে রিকোয়েস্ট বা মূল পার্থক্য, কাউকে কোনো অনুরোধ বা কোনো কিছু অফার করতে বর্তমান কালে এই দুটি ব্যবহার করা হয়, তবে এদের ভদ্রতার মাত্রা পার্থক্য আছে। উইল সাধারণ অনুরোধ, পরিচিতি বা সমাবেশের ক্ষেত্রে তুমি সাধারণত উইল ব্যবহার করতে পারো। উইল ইউ ক্লোজ দ্য ডোর প্লিজ, তুমি কি দয়া করে দরজাটা বন্ধ করবে। উড অত্যন্ত বিনীত এবং ভদ্র অনুরোধ, অপরিচিত কেউ বা বড় অফিসিয়াল বা ক্ষেত্রে কোনো অনুরোধ করতে তখন অফার করা হয় যে উড ব্যবহার করা সবচেয়ে বেশি পোলাইট হচ্ছে। উড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো, আপনি কি দয়া করে জানালাটা একটু খুলে দেবেন। উড ইউ লাইক সাম কফি, আপনি কি কিছু কফি খাবেন। কফি কাউকে কোনো কিছু অফার করার চমৎকার উপায়।
অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে পাস্ট হ্যাবিট, অতীতে কোনো কাজ প্রায় করা হতো কিন্তু বর্তমানে আর হয় না এমন বোঝায়। অভ্যাস বোঝায় তাহলে উড বসে, আর এখানে উইল বসে না, এখানে অনেকটা ইউজ টুর মতো ব্যবহার হয়। When I was a child I would play football every afternoon. আমি যখন ছোট ছিলাম তখন প্রতিদিন বিকেলে ফুটবল খেলতাম। My grandfather would tell us history before. আমার দাদা ঘুমানোর আগে আমাদের গল্প বলতেন। কাল্পনিক শর্তযুক্ত বাক্য কন্ডিশনাল সেন্টেন্সে বাস্তব নেই এমন কোনো ইচ্ছা বা অবাস্তব শর্তযুক্ত সেন্টেন্সে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল ব্যবহৃত হয়। যে সেকেন্ড কন্ডিশন অবাস্তব, যেমন ইফ আই ওয়ান দ্য লটারি, যদি আমি লটারিটা জিততাম, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্ব ভ্রমণ করতাম। আমি যদি লটারি জিততাম তবে পুরো পৃথিবী ঘুরতাম, কিন্তু আমি লটারি জিতিনি, এটি একটি কল্পনা। থার্ড কন্ডিশনাল, অতীতে অবাস্তব শর্ত যদি কোনো কিছু হতে পারত কিন্তু এখনো উড হ্যাভ প্লাস এরকম অর্থ। ইফ ইউ স্টাডিড হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা করতে, ইউ উড হ্যাভ পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাশ করতে, তবে পাশ করনি। তীব্র ইচ্ছা প্রকাশে উড রেদার বা উড লাইক বসে, তুমি দুটি জিনিসের মধ্যে একটিকে বেশি পছন্দ করা বা নিজের কোনো ইচ্ছা প্রকাশে মডাল ফ্রেজ হিসেবে উড বসে। উড রেদার বরং পছন্দ, আই উড রেদার স্টাফ দেন বেক, আমি বরং না খেয়ে থাকবো তবুও ভিক্ষা করব না। উড লাইক বলছে আই উড লাইক টু ড্রিঙ্ক সাম ওয়াটার, আমি একটু পানি খেতে চাই, আই ওয়ান্ট না বলে আই উড লাইক বলাটা অনেকটা ভদ্রসম্মত। ইংরেজি মাস্ট এবং হ্যাভ টু দুটি অত্যাবশ্যক করতে হবে বাধ্যতামূলক বোঝাতে। বাহ্যিক দৃষ্টিতে এদের কই রকম মনে হলেও এদের ব্যবহারের ক্ষেত্রে একটি সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক পার্থক্য রয়েছে। মূল পার্থক্য, অভ্যন্তরীণ বনাম বাহ্যিক বাধ্যবাধকতা। মাস্ট অভ্যন্তরীণ বাধ্যবাধকতা, ইন্টারনাল অবলিগেশন, যখন বাধ্যবাধকতা বা নিয়মটি বক্তার নিজের মন থেকে আসে তখন বক্তা নিজে এটিকে অত্যন্ত গুরুত্ব মনে করে। যে মাস্ট বসে, আই মাস্ট স্টাডি টুনাইট, আমি আজ রাতে অবশ্যই পড়তে হবে, এটি একটি নিজের সিদ্ধান্ত, কেউ এর উপর জোর করছে না কিন্তু নিজে অনুভব করছে যে পড়াশোনা দরকার। ক্যান ডু অ্যাটিটিউড বা নিজের অনুভূতি, আই মাস্ট ডু মাই মাদার, আই মাস্ট কল মাই মাদার, আমাকে অবশ্যই আমার মাকে ফোন করতে হবে, নিজের ভেতরে তাগিদ থেকে। হ্যাভ টু হচ্ছে বাহ্যিক বাধ্যবাধকতা, এক্সটার্নাল অব্লিগেশন, যখন বাধ্যবাধকতা বাইরের কোনো নিয়ম, আইন, পরিস্থিতি বা অন্য কোনো ব্যক্তির কারণে তৈরি হয় তখন হ্যাভ টু বসে। যখন বা কর্তা তার নিজের ইচ্ছা বা থাকে না, আই হ্যাভ টু ওয়্যার আ ইউনিফর্ম অ্যাট স্কুল, আমাকে স্কুলের ইউনিফর্ম পরতে হবে, এটি স্কুলের নিয়ম, আমাকে নিজের ইচ্ছায় নয়। আইন বা সামাজিক নিয়ম, উই হ্যাভ টু পে ট্যাক্সেস, আমাদের অবশ্যই কর দিতেই হবে, এটি সরকারের আইন। টেন্স বা কালের বা হচ্ছে মাস্ট, ফিউচার টেন্সে বাধ্যবাধকতা, মাস্ট বলতে বোঝায় মানে মাস্ট ব্যবহার করে। প্রেজেন্ট, আই মাস্ট গো নাও, আমাকে এখন অবশ্যই যেতে হবে। সব টেন্সে হ্যাভ টু, হ্যাজ টু মানে হ্যাজ টু, উইল হ্যাভ টু ব্যবহার করা যায়। নেতিবাচক বা নাবোধক অর্থে মাস্ট নট বা ডু নট হ্যাভ টু সম্পূর্ণ বিপরীত আর কি। মাস্ট নট বা মাস্ট নটের নিষেধাজ্ঞা, ডু নট হ্যাভ এগুলা। আচ্ছা, নিডের ব্যবহার, নিড অর্থ প্রয়োজন হওয়া দরকার, তাহলে নিড হচ্ছে কজি বা সেমি মডেল বা কজি মডেল সে ভার্ব, এটি কারণ বাক্যের গঠন হয়েছে কখনো প্রধান আবার কখনো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। নিডের দুইটি ভিন্ন ভিন্ন উদাহরণ আলোচনা। মেইন ভার্বের নিডের ব্যবহার হচ্ছে নিড একটি সাধারণ মূল ভার্ব হিসেবে যখন টেন্স এবং পার্সন অনুযায়ী এর পরিবর্তন করে, যেমন নিড, নিডেড এর থার্ড পার্সনের সাথে যে এস বা এস যুক্ত টু প্লাস ইনফিনিটিভ। আই নিড টু বাই এ বুক, আমার তার, হি নিডস টু বাই এ বুক, তার একটি বই কেনা প্রয়োজন। এখানে থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে, নিডের সাথে এস হয়েছে, টু বাই। এখানে আই নিডেড ইওর হেল্প পাস্ট টেন্সে। নেগেটিভের ক্ষেত্রে আই ডু নট নিড টু গো, আমার সেখানে যাওয়ার প্রয়োজন নাই। হি ডাজ নট নিড, ওরই তার চিন্তা করার প্রয়োজন নাই। মডেল ভার্ব নিডের। আচ্ছা, ইউজ টুর ব্যবহার দেখবো। তো ইউজ টু, অতীতকালে কোনো কাজ আপনি করতেন কিন্তু এখন আর করেন না, অতীতে কোনো পরিস্থিতি সত্যি ছিল কিন্তু এখন আর নেই, এমন ক্ষেত্রে ব্যবহৃত সাবজেক্ট ইউজ টু ভার্ব বেস ফর্ম। অতীতের অভ্যাস, আই ইউজ টু সুইম, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, আমি যখন ছোট ছিলাম তখন নদীতে সাঁতার কাটতাম, এখন আর কাটি না। হি ইউজ টু স্মোক বাট হি কোয়াইট লাস্ট ইয়ার, সে ধূমপান করতে গত বছর ছেড়ে দিয়েছে। দেয়ার ইউজ টু বি এ বিগ ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে একটি বড় বট গাছ ছিল, গাছটি এখন আর নেই, কেটে ফেলা হয়েছে। তাহলে নেগেটিভ এবং ইন্টারোগেটিভের সামনে গুরুত্বপূর্ণ নেগেটিভ ও ইন্টারোগেটিভ পরীক্ষা ডিড দিয়ে আমরা করতে পারবো। আগে সে হি ডিড নট ইউজ লাইক ভেজিটেবল, সে আগে সবজি পছন্দ করতো না।
ডিড ইউ ইউজ ইউ টু প্লে ফুটবল, তুমি কি আগে ফুটবল খেলতে, প্রশ্ন করার জন্য ডিড আগে নিচ্ছি এবং প্রেজেন্ট ফর্ম। কোনো কিছু অবস্থাটা বোঝাতে বি গেট বা ইউজ টু বি আইএনজি হবে, ইউজ টু ঠিক বি বি প্লাস ভার্বের সাথে কোনো কিছু খাপ খায় নেওয়া অর্থে বি ইউজ টু। আই অ্যাম ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব ভোরে ঘুম থেকে অবস্থা খেয়াল করুন, এখানে অ্যাম থাকার কারণে ওয়েক না হয়ে ওয়েকিং আপ হয়েছে, জেরান্ট হয়েছে। শি ইজ ইউজ টু নয়েজি সিটি, শি ইউজ টু দ্য নয়েজি সিটি, সে শহরের কোলাহল জীবনের সাথে অভ্যস্ত, এখানে ইউজ টু সরাসরি নাউন বসেছে। উদাহরণ গেট ইউজ টু, I was hard at first but I got used to driving on the left, শুরুতে এটি কঠিন ছিল কিন্তু আমি বাম পাশে গাড়ি চালানো অভ্যস্ত হয়েছিলাম। You will soon get used to the cold weather here, তুমি শীঘ্রই এখানকার ঠান্ডা আবহাওয়ার সাথে অভ্যস্ত হয়ে যাবে। সাবজেক্ট ইউজ টু বেস ফ্রম অতীত অভ্যাস, এখন আর আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি খেলতাম। তাই বি ইউজ টু কোনো কিছু অভ্যস্ত হওয়া, আই অ্যাম ইউজ টু প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলা অভ্যস্ত। মানে ইজ গোয়িং টু আর গোয়িং টু, সংক্ষেপে আমরা যদি বি গোয়িং টু যদি বলি তাহলে সেক্ষেত্রে যেমন কোনো কিছু করতে যাচ্ছে বা করতে চলছে এরকম সাবজেক্ট অনুযায়ী আলাদাভাবে বসে। ইজ গোয়িং টু এবং থার্ড পারসন সিঙ্গুলার হয় আচ্ছা। আর গোয়িং টু মানে প্লুরালের ক্ষেত্রে এগুলো তো আমরা জানি, ইজ গোয়িং টু আর গোয়িং টু। হি ইজ গোয়িং টু স্টার্ট এ নিউ বিজনেস টু নেক্সট মান্থ, সে আগামী মাসে একটা নতুন ব্যবসা শুরু করতে, তার মানে এখন পরিকল্পনা। উই আর গোয়িং টু ওয়াচ এ মুভি টুনাইট, আমরা আজ রাতে একটা সিনেমা দেখতে যাচ্ছি। আই এম গোয়িং টু বাই নিউ ফোন টুমোরো, আমি আগামীকাল একটা নতুন ফোন কিনতে যাচ্ছি। উইল বনাম গোয়িং টুর পার্থক্য, তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নিলে উইল বসে, যেমন সে ফোন ফোন বাজছে মানে যেমন ফোন বাজছে, আই উইল আনসার ইট, তাহলে আমি আনসার দেব। এর আগে থেকে প্ল্যান করা থাকলে গোয়িং টু, আই এম গোয়িং টু ভিজিট মাই ডক্টর টুমোরো, মানে আগের দিন আমি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছি। বর্তমানে কোনো লক্ষণ দেখলে নিশ্চিত অনুমান করলে, যেমন কি আশেপাশে বর্তমান পরিস্থিতি বা স্পষ্ট লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে ভবিষ্যতে কিছু একটা ঘটে চলছে, নিশ্চিতভাবে ঘটবে, বি গোয়িং টু। ডাজ ইট লুকস ডার্ক ক্লাউডস ইজ গোয়িং টু বি রেইন, মানে এই ওই কালো মেঘগুলোর দিকে তাকাও, বৃষ্টি হতে যাচ্ছে, মেঘ দেখে নিশ্চিত অনুমান। ওয়াচ আউট দ্যাট গ্লাস ইজ গোয়িং টু ফল। তো হ্যাড বেটারের বিষয়টা যেমন করো বরং ভালো তবে ভালো, যেমন কি আছে হ্যাড বেটার পেয়ে, যেমন ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, তোমার বরং একজন ডাক্তার দেখানো, দ্য স্কাই ইজ ডার্ক উই হ্যাড বেটার গো হোম, ডাক্তার অন্ধকার ইত্যাদি। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য।